যামিনী দামিনী, ওঠ তোরা। আরে ওঠ বলছি, 9টা বেজে গেছে। কি হলো মা, আর একটু ঘুমোতে দাও না, সবে তো 9টা বাজে। কি মাত্র 9টা বেজেছে? ওঠ ওঠ বলছি, উঠবি কিনা বল। মা আমরা তো আসলে ভোর 4টে অবধি কম্বাইন স্টাডি করছিলাম, অনেকক্ষণ পড়াশোনা করেছি, আজ 12টা অবধি শুতে দাও। সব জানি কি পড়াশোনা করেছিস, সব জানা আছে আমার যে তোরা কি করিস। হোয়াট ইউ মিন মা? তুমি আবার এসব শুরু করলে আগের মতো? আমরা কোথায় যাচ্ছি, কি করছি অ্যান্ড অল। আচ্ছা ভুলভাল বলছি, সব জানি তোদের ব্যাপারে। এসব খাওয়া, পার্টি, মিউজিক, এই হলো তোদের পড়াশোনা? তোরা কি ভাবিস আমি কিচ্ছু জানি না? সব জানি আমি। ও হ্যালো, কাম অন মা, তুমি সবসময় আমাদের দুজনকে সন্দেহ করো। আমি সন্দেহ করি? আমি সন্দেহ করি? যদি তোরা এতই পড়াশোনা করিস তাহলে তোদের মার্কস এত কম কেন? ও শাট আপ মা, তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ তখন থেকে। নিজের মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস? তোদের আর কিচ্ছু হওয়ার নেই, কিচ্ছু না। প্লিজ মা, সকাল সকাল আমাদের মুডটা খারাপ করে দিও না। যদি আমাদের নিয়ে এতই চিন্তা করো তাহলে আমাদের সাথে কখনো তুমি সময় কেন কাটাও না? নিজে তো সকাল থেকে রাত অবধি ওই ব্যাংকেই পড়ে থাকো, কখনো আমাদের কলেজেও তো আসো না, আর তারপরে এসে আমাদের উপর দোষারোপ করতে থাকো। আমি ব্যাংকে ম্যানেজার, তোরা জানিস কতটা দায়িত্ব পালন করতে হয়, কত কাজ করতে হয় আমাকে। যদি টাকা রোজগার করে না আনি তাহলে তোদের খাওয়া দাওয়া, তোদের পড়াশোনা আর এই যে সমস্ত ফুর্তি, তোদের সকাল রাত কি করে পূর্ণ করব বল? বল, উত্তর আছে? চাকরি করে আমাদের দয়া করছো না তুমি। বাবা তো আমাদের ছেড়ে চলেই গেছে, এখন আর কে দায়িত্ব নেবে? অবভিয়াসলি তোমাকেই নিতে হবে, জন্ম যখন দিয়েছো মানুষ তো করতেই হবে। কখনো তোরা আমার ব্যাপারে ভেবেছিস? তোরা না অসহ্য হয়ে উঠছিস। তাহলে মেরে দাও না, সব সমস্যা দূর হয়ে যাবে। তোদের সঙ্গে কথা বলাটাই বেকার, কখনো বুঝতে পারবি না আমাকে তোরা। আমি বেরোচ্ছি, খাবার কিচেনে রাখা আছে, খেয়ে নিস। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং হর্ষ। মর্নিং। গুড মর্নিং ম্যাম। হর্ষ, ওই লেদার রেজিস্টারটা কেবিনে নিয়ে এসো। হ্যাঁ ম্যাম, এক্ষুনি নিয়ে আসছি। মে আই কামিং ম্যাম? হর্ষ, কাম ইন। থ্যাংক ইউ। বসো বসো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হর্ষ, কাল আমাদের ব্যাংক থেকে কতটা ডেবিট আর ক্রেডিট হয়েছে কিছু হিসেব আছে তোমার কাছে? ইয়া ম্যাম, আই হ্যাভ লেজার রিপোর্ট, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। ম্যাম, অ্যাকর্ডিং টু দিস লেজার রিপোর্ট, কাল আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 30 lakhs rupees ডেবিট হয়েছে অ্যান্ড 50 lakhs rupees ক্রেডিট হয়েছে। অ্যান্ড ইফ ইউ গট টু দিস ওয়ে অ্যান্ড আমাদের ব্যাংকের ইস্যুস 10 to 20% ইনক্রিজ হয়ে যাবে। আর এরপরে গুড গোয়িং। এইভাবে কাজ করতে থাকলে খুব তাড়াতাড়ি ম্যানেজারের সিটে বসবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি বললেন আর ইট মিনস এ লট টু মি। ম্যাম, ওই কাউন্টারে কাস্টমার ওয়েট করছে, আমি যাই। ইয়া, ওকে, থ্যাংক ইউ ম্যাম। এবার সময় ছোট্ট একটা নাটকের। অ্যালার্মের আওয়াজ কেন? হর্ষ, শুনতে পাচ্ছ না? ফায়ার অ্যালার্ম বাজছে। চলো। ম্যাম, এই আরে ছেড়ে দাও, তুমি চলো এখান থেকে। সবাই বেরিয়ে যাও, খালি করে দাও অফিস। চলো তুমি, চলো চলো চলো।
ভগবানের কি কৃপা যে আগুন লাগে না। হ্যাঁ সেটাই, স্মোকের অ্যালার্ম ছিল হয়তো। থ্যাংক গড, আমি তো প্রাণে বেঁচে গেছি। আপনার কাজ হয়ে গেছে ম্যাম, আর সিসিটিভির কথাও চিন্তা করতে হবে না। শ্শ্, এ কথা কাউকে বলবে না, এ খবর যেন কেউ জানতে না পারে। আর আমার পুরস্কারটা? যা দেবার সব দেবো, ব্যাংক বন্ধ হওয়ার পরে দেখা করো। যাও। হ্যাঁ ম্যাম। এবার শুরু হবে নাটক। এখানেই তো ছিল, কোথায় গেল? ম্যাম, ম্যাম একটা প্রবলেম হয়ে গেছে। কি কি হয়েছে? ম্যাম যখন আপনাকে লেজার রিপোর্ট চেক করাতে দিয়েছিলাম। এক মিনিট, তুমি বসো, জল খাও, জল খাও। এবার বলো। ম্যাম ওই আমার ক্যাশ বক্স থেকে কেউ 8 লাখ টাকা নিয়ে নিয়েছে। হোয়াট? হ্যাঁ ম্যাম, ম্যাম যখন আমি আপনার কাছে লেজার চেক করাতে এসেছিলাম ততক্ষণ টাকাটা আমার কাছেই ছিল, কিন্তু এখন আমি যখন গিয়ে চেক করলাম তো আমি 8 লাখ টাকার হিসেব পাচ্ছি না। আই ডোন্ট নো টাকাটা কোথায় গেল আর কে নিয়ে গেল টাকাটা, কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি করে হতে পারে? তুমি ভালো মতো চেক করেছিলে? হ্যাঁ ম্যাম, মন দিয়ে দেখো, টাকাটা নিশ্চয়ই থাকবে। আমি দেখেছি কিন্তু এক কাজ করো, ক্যাশ আবার কাউন্ট করো। এখানকার স্টাফেরা খুবই ভালো, টাকাটা কোথাও যায়নি, ওখানেই আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাম। যাও, গিয়ে ক্যাশ আবার কাউন্ট করো, এভাবে ঘাবড়ে যেও না। ওকে ওকে ম্যাম, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ। ওকে। এসে গেছো তুমি? দাও ব্যাগটা দাও। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এ নাও জল। আরে নাও না। না, চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে? বলো না, কি হয়েছে হর্ষ? আরে বললাম না। সরি, সরি শ্রী, আমি কোনো ব্যাপার না। সরি শ্রী, আমি একটা চিন্তার মধ্যে ছিলাম, তাই জন্য। কি সমস্যা? ওই ব্যাংকে আমার সাথে আজ খুব বড় গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? অ্যাকচুয়ালি আমার ক্যাশ কাউন্টার থেকে কেউ 8 লাখ টাকা নিয়ে নিয়েছে। উধাও হয়ে গেছে? এখন কি হবে? জানি না কি হবে। আর আমি যদি কালকে ব্যাংকে 8 লাখ টাকা না দিই তাহলে আমার উপর চুরির বদনাম দিয়ে দেবে, পুলিশও ইনকোয়ারি শুরু করে দেবে, চাকরিও চলে যেতে পারে, মনে হয় জেলও হয়ে যেতে পারে। কিন্তু আমরা এতগুলো টাকা এখন পাবো কোথায়? এটাই তো প্রবলেম শ্রী, কোথা থেকে আনবো এত টাকা? হ্যাঁ ম্যাম। ক্যাশের কোনো খবর পেলে হর্ষ? না ম্যাম, এখনো তো কিছুই না। এবার কি করবে? যদি ক্যাশগুলো খুঁজে পাওয়া না যায় তাহলে সব দোষ তোমার উপরে পড়বে। হ্যাঁ না ম্যাম, আমি ওটার ব্যাপারেই ভাবছি, কিন্তু কিছু বুঝতে পারছি না যে এতগুলো টাকা আমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করব। সেটা তোমার ব্যাপার হর্ষ, আমি এ ব্যাপারে কিছু জানি না, এটা ব্যাংকের ব্যাপার। আর কালকের মধ্যে যদি ক্যাশ না জোগাড় করতে পারো তাহলে এই ব্যাপারটা হেড অফিসকে বলতে হবে, তারপর ওনারাই অ্যাকশন নেবেন। না ম্যাম, আপনি শুধু আমাকে কিছুদিনের সময় দিন, আমি করছি।
আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জোগাড় করার চেষ্টা করছি। দেখো হর্ষ, যদি আমার হাতে থাকতো তাহলে আমি তোমাকে সুযোগ দিতাম। ব্যাংকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আর তোমার মতো আমিও একজন সামান্য এমপ্লয়ি, আমাকেও রুলস ফলো করতে হয়। এবার দেখো, যেভাবেই হোক তুমি এই ক্যাশটা খুঁজে আনার চেষ্টা করো, না হলে হেড অফিসে যদি খবরটা যায় তাহলে খুব বিপদ হবে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, যতটা সাহায্যের দরকার হয় আমি করব, ওকে? একটু অমনোযোগী হলেই দুর্ঘটনা ঘটতে পারে। খুব সহজ আর সরল একটা কথা। আমরা রাস্তা দিয়ে যখন কোথাও যাই, রাস্তার ঠিক পাশেই মাঝে মধ্যেই এই লেখাটা দেখতে পাই, কিন্তু আসলে দেখেও মনে রাখি না, ইগনোর করে চলে যাই। কিন্তু এই কথাটার গুরুত্ব যে কতটা গভীর সেটা একবার ভেবে দেখুন। আমাদের সামান্য একটা ভুল যে আমাদের কত বড় সমস্যার মধ্যে ফেলতে পারে সেটা আমরা কেবল তখনই বুঝতে পারি যখন আমাদের সামান্য অসাবধানতা আমাদের এমন বিপদের মধ্যে ফেলে যেখান থেকে বেরিয়ে আসার আমরা কোনো রাস্তা দেখতে পাই না। যিনি এই কথাটা লিখেছিলেন তিনিও হয়তো ভাবেননি যে একটা ছোট লাইনের মধ্যে তিনি জীবনের কত বড় একটা শিক্ষার কথা বলেছেন। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের এই গল্পে হর্ষ একটা অনিচ্ছাকৃত দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। বন্ধুরা, সব ব্যাংকেই ক্যাশিয়ারের একটা আলাদা কেবিন থাকে। সেই কেবিনে কারুরই প্রবেশ করার অনুমতি থাকে না, কেবল ক্যাশিয়ার ছাড়া। এমনকি ক্যাশিয়ারকেও ব্যাংক থেকে বলে দেওয়া হয় যে সে বাইরে কোথাও গেলে যেন কেবিনটাকে লক করে যায়। সেদিন ব্যাংকে যখন স্মোক অ্যালার্ম বাজলো তখন হর্ষ নিজের কেবিনটা লক করতে ভুলে গেল। সামান্য অসাবধানতা আর ওর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটল। এখন হর্ষ এই বিপদ থেকে মুক্তি পাবে কি করে, চলুন দেখি। এটা কি অসভ্যতা! লজ্জা করে না তোর একটু? তুই আমার সামনে এসব খাচ্ছিস? আমি তোর মা। প্লিজ রিল্যাক্স মা, আমি জানতাম না যে তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে। এটা কি ধরনের অ্যাটিটিউড? হ্যাঁ, দেখ দেখ, তোরা এখন অনেক বড় হয়ে গেছিস, আর এটা তোরা বুঝতেই পারছিস যে আমরা একসঙ্গে আর থাকতে পারছি না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আরেকবার বিয়ে করব। কি বললে মা? মম, হ্যাঁ, আমার পুরো কথাটা শোন। আমি জানি যে অন্য কাউকে নিজের বাবা হিসেবে দেখা তোদের জন্য খুবই টাফ, কিন্তু আমার জন্য তোদের নতুন বাবাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তোরা তো অ্যাডাল্ট এখন, নিশ্চয়ই জানিস যে আমারও কিছু প্রয়োজনীয়তা আছে। আর দেখ না, তোদের বাবা চলে যাওয়ার পরে আমার জীবনটা ছারখার হয়ে গেল। আমারও একজন স্বামী, একজন পার্টনারের প্রয়োজন আছে, আর আর আমি একা তোদের যত্ন করতেই পারছি না। আমার পুরো দিন ব্যাংকের কাজে চলে যায়। যখন ক্লান্ত হয়ে আমি বাড়ি ফিরে আসি তখন কিছু চিন্তা ভাবনা করার অবস্থায় থাকি না। সেজন্য আমি চাই তোরা দুজন এই ডিসিশনে আমার পাশে থাক। শ্রী, এটা কি? এটা আমার কিছু গয়না, এটা বিক্রি করে দেখো কতটা পয়সা তুমি জোগাড় করতে পারো। আরে শ্রী, এটা তোমার গয়না, আমি কি করে বিক্রি করতে পারি? আমি তোমার স্ত্রী, সুখে দুঃখে পাশে থাকার শপথ নিয়েছি আমি, আর তোমার খুশির থেকে বড় আমার জীবনে কিছু নেই। না শ্রী, এটা আমি করতে পারবো না। আরে এখন আমি এতটাই সাহায্য করতে পারবো, প্লিজ এটা নাও তুমি। কিন্তু শ্রী, নিয়ে নাও না প্লিজ। হ্যাঁ ম্যাম, ওই পুরো টাকাটা তো পাওয়া যায়নি, তাই এই 4 লাখ টাকা নিয়ে আসতে পেরেছি। আর আর বাকি টাকাগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর শুধু ম্যাম এই ইনকোয়ারিটা আটকে দিন। হ্যাঁ, সেটা আমার হাতে নেই। আমি শুধু এটা করতে পারি, এই 4 লাখ টাকার বদলে তুমি আর কয়েকটা দিন সময় পেয়ে যাও, আর বাকি টাকা
এই উইকেন্ডে তোমাকে জমা করতেই হবে। বাট ম্যাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এত কম সময় এতগুলো টাকা আমি কোথা থেকে আনবো? আর যা কিছু আমার কাছে ছিল আমি সব দিয়ে দিয়েছি। শুধু ম্যাম আমি আপনার কাছে হাত জোড় করছি, একটু সময় দিন আমাকে। তুমি জানো হর্ষ, আমি তোমাকে আর তোমার কাজকে খুব ভালোবাসি। আমি জানি যে তুমি ভীষণ সৎ নিজের কাজটাকে নিয়ে। শুধু এই জন্য আমি তোমার ব্যাপারে হেড অফিসকে কিচ্ছু বলিনি। তাই এটাই ঠিক হবে যে এই উইকেন্ডে তুমি বাকি 4 লাখ টাকার জোগাড় করো। ঠিক আছে ম্যাম। শোনো হর্ষ, হ্যাঁ ম্যাম। হর্ষ, তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তোমার জন্য সিম্প্যাথি আছে আমার, আর আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। যদি তুমি চাও তাহলে কারো থ্রু দিয়ে তোমাকে লোন দিতে পারি। ঠিক আছে ম্যাম, আমি জানাচ্ছি আপনাকে। হ্যাঁ তো দাদারা আর দিদিরা, আপনাদের জন্য নিয়ে এসেছি জঙ্গল থেকে একেবারে বিষধর সাপ। সব 1 নম্বর সাপ দেখাবো, আপনারা একদম ভয় পাবেন না। সাপেরা আমাকেই ভয় পায়। হ্যাঁ এই দেখো সাপটা। আরে এই দাঁড়া না, আমাকেই কামড়াচ্ছে, আমি তো আনলাম ওকে জঙ্গল থেকে। হ্যাঁ এই যে এদিকে আয়। এ হলো সাপেদের রাজা, ইংলিশে একেই বলে কিং কোবরা, বুঝলেন তো? একবার যদি কাউকে কামড়ায় না, মানুষ একেবারে স্বর্গে চলে যায়। জল খাবারও ফুরসত দেয় না। কাকিমা নিয়ে যাবেন নাকি বাড়িতে? এ বাবা তুই এদিকে চলে আয়। হ্যাঁ ঢোক ঢোক, ভেতরে চলে যা। হ্যাঁ ঠিক করে, কিচ্ছু বলবো না, ঠিক করে ঢোক। এবার দেখুন এই সাপটা, একে আমি খুব ভালোবাসি। এর কাছে হেরে যাবে রাজধানী। ভাইপার বলে এটাকে, ভাইপার। একবার যদি কামড়ায় না, মানুষ সোজা স্বর্গে চলে যায়, জল খাওয়ারও সময় থাকে না, এতটাই বিষধর। হ্যাঁ এই নিচে নেমে পড়, ঢোক ঢোক। হ্যাঁ দেখবেন নাকি? হ্যাঁ তুই এখানে চুপচাপ বস। হ্যাঁ সবাই ভয় পাচ্ছে তোকে, বেরুস না। হ্যাঁ আরেকটু নাও না। না না একটা তো নাও। শ্রী বললাম না, না। মনে হয় কেউ এসছে। আমি দেখে আসছি। মা কেমন আছিস? তুমি এইখানে এইভাবে, সব ঠিক আছে তো? হ্যাঁ রে মা, সব ঠিক আছে। শুনছো, মা এসছে। নমস্কার মা। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এই তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কেমন আছো তোমরা? হ্যাঁ মা, সবাই ভালো আছে। বাহ, খুব ভালো কথা। এইভাবেই দুজনে মিলে ভালো থেকো। মা ভেতরে এসো, তারপর কথা হবে। শ্রী, মা তুমি যাও, আমি আসছি। শ্রী ওই মায়ের সাথে কথা বলে দেখো না, যদি কিছু হেল্প করতে পারে। মা, মাকে কিভাবে বলবো? আরে একবার ট্রাই তো করে দেখো, যদি কোনো রাস্তা পাওয়া যায় প্লিজ, আমার জন্য। ঠিক আছে, আমি সুযোগ বুঝে কথা বলছি। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ রে মা, বল না। মা বিষয়টা হচ্ছে যে শ্রী, কি হয়েছে রে মা? কোনো সমস্যা হয়েছে? তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? না মা, সেরম কোনো ব্যাপার না।
আমি খুশি, কিন্তু হর্ষ খুব বড় একটা সমস্যায় ফেসে গেছে। ব্যাংক থেকে 8 লাখ টাকা চুরির জন্য ওকে দায়ী করা হয়েছে। কি? হ্যাঁ মা, আমরা অলরেডি 4 লাখ টাকা দিয়েছি, কিন্তু 4 লাখ টাকা আরও দিতে হবে মা। শোন মা, তুই তো সবটাই জানিস। তোর বিয়ের জন্যই তো আমি ঋণ নিয়েছিলাম, এখনো তো আমি সেটাই শোধ করে উঠতে পারিনি। আর এখন 4 লাখ টাকার ব্যবস্থা। শোন মা, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করিস। মা তুমি চিন্তা করো না, আমি দেখছি। আরে হর্ষ, তোমার কথাই ভাবছিলাম। তুমি তো ভীষণ পাংচুয়াল দেখছি। এসো, বসো। ড্রিঙ্ক? নো ম্যাম, থ্যাংক ইউ। আরে একটুখানি তো খেতেই পারো। এখানে আমি তোমার বস নই, তোমার বন্ধু। চিয়ার্স। আমি ভাবছিলাম, দেখো কিভাবে তোমার জীবনে কি একটা বড় সমস্যা এসে গেল। কি করবো ম্যাম, কপালই খারাপ আমার। ভয় পেও না, সাহস রাখো, কোনো না কোনো রাস্তা পাওয়া যাবে। জানি না ম্যাম কি হতে চলেছে। আমি তোমাকে সবসময় পছন্দ করতাম। আমি কখনোই চাইবো না যে তোমার ক্ষতি হোক। আর যদি এই কথাটা পুলিশের কাছে পৌঁছে যায়, তাহলে তোমার রেপুটেশন খারাপ হবে, সম্মান নিয়ে টানাটানি হবে, আর আর চাকরিও বোধহয় পাবে না। ম্যাম ওই ম্যাম নয়, নীরজা। নীরজা বলে ডাকো। তুমি আমার বাড়িতে আছো, এখানে আমরা বন্ধু। খাও না। হ্যাঁ, একটা উপায় আছে আমার কাছে, এই সমস্যার থেকে বেরোতে পারবে তুমি। হ্যাঁ ম্যাম, আমি সবকিছু করার জন্য রেডি আছি, শুধু শুধু এই চুরির বদনাম থেকে বাইরে বের করুন। ভেবে নাও। ম্যাম এতে ভাবার কি আছে? নিজের কেরিয়ারকে বাঁচানোর জন্য, নিজের লাইফকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, তাহলে একটা ডিল করা যাক। তোমার 4 লাখ টাকার প্রয়োজন, সেটা তোমাকে দিয়ে দেব। তার বদলে তোমাকে একটা শর্ত পূর্ণ করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। হোয়াট? এসব কি বলছেন ম্যাম আপনি? ম্যাম ম্যাম আপনি জানেন না হয়তো আমি অলরেডি বিবাহিত, আর আমার বাড়িতে বউ আছে। শান্ত হয়ে আমার কথা শোনো। তোমার এই মুহূর্তে 4 লাখ টাকা দরকার, না হলে তোমার জীবন, তোমার ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। আর আমার একজন জীবন সঙ্গী প্রয়োজন, আর শুধু আমিই আছি যে তোমাকে সমস্যার থেকে বের করতে পারবে। আমি তোমাকে টাকাটা দিয়ে দেব, তার পরিবর্তে আমি শুধু এই টাকার মূল্য চাইছি। ম্যাম আপনি অনেক অনেক বড় জিনিস চাইছেন, যেটা যেটা পসিবল নয় একদম। ভেবে নাও, সিদ্ধান্ত তোমার হাতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিজের বউ থাকা সত্ত্বেও আমি কিভাবে দ্বিতীয় বিয়ে করতে পারি? দেখো, স্ত্রীর হাত থেকে কি করে রেহাই পাবে সেটা তোমাকে ভাবতে হবে। তোমাকে সমস্যার থেকে কি করে বের করব সেটা আমার উপর ছেড়ে দাও। ইটস আ সিম্পল ডিল। এটা ব্যাংকের ব্যাপার। কালকের মধ্যে যদি টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে আমাকে হেড অফিসে খবরটা জানাতে হবে। তোমার এই মুহূর্তে 4 লাখ টাকা দরকার, না হলে তোমার জীবন, তোমার ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে এই টাকা দিয়ে দেব, তার পরিবর্তে আমি শুধু এই টাকার মূল্য চাইছি।
ম্যাম আপনি অনেক অনেক বড় জিনিস চাইছেন, যেটা যেটা পসিবলই নয়। না, আমি এটা করতে পারি না, কিন্তু আমি এতগুলো টাকা আনবো কোথা থেকে? বাবা, হ্যাঁ মা, ওই আমি বাবা তুমি এত রাত্রে আমার ঘরে কি করছো? না মা, আমি ওই একটা ফাইল পাচ্ছিলাম না, তাই ফাইল নিতে এসেছি। ফাইল আমার ব্যাগে? ও আচ্ছা, এটা আপনার ব্যাগ। আমি ভেবেছি এটা শ্রীয়ের ব্যাগ। আসলে শ্রীয়ের কাছেও ঠিক এরকমই ব্যাগ রয়েছে, এই জন্যই আমি একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা মা, আপনি শুয়ে পড়ুন, আমি আসছি, ঠিক আছে? দাদা একটা চা দিন না। কি যুগ পড়েছে, তুই শুনেছিস দিনে দুপুরে ব্যাংক থেকে 8 লাখ টাকা চুরি হয়ে গেছে? ও তো খুবই ছোট মনের মানুষ। ব্যাংকের টাকা ওরা এত তেজ, এরকম মানুষের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আচ্ছা, ওকে কেউ কি পুলিশের হাতে তুলে দিয়েছে নাকি? আচ্ছা, ওই ছেলেটার নাম জানো কি? নাম তো ব্যাংকের তরফ থেকে বলেনি, কিন্তু যেই করেছে খুব খারাপ কাজ করেছে। যদি আমার হাতে পড়ে না, জুতো পেটা করবো। বেচারা হর্ষ, সামান্য একটা ভুলের জন্য কত বড় শাস্তি পেতে হবে ওকে। কথাটা সমাজে ছড়িয়ে পড়ছিল, বদনাম রটছিল। হর্ষ শুধু এটুকুই ভুল করেছিল যে ওই দুর্ঘটনার সময় ও সাবধানে কাজ করেনি। এখন ও কি করবে বা কি করবে না, এই চিন্তাই ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর এখন ও কেবলমাত্র একটাই রাস্তা দেখতে পাচ্ছিল, সেটা হলো নীরজার কথা মেনে নেওয়া। কিন্তু তার জন্য ওকে ওর স্ত্রী সৃজাকে রাস্তা থেকে সরাতে হবে। কিন্তু ওর পক্ষে সেটা কি করে করা সম্ভব? আর এসবের মধ্যে সৃজার কোনো দোষ ছিল না, ও তো সম্পূর্ণ নির্দোষ ছিল। হর্ষের ভুলের শাস্তি সৃজা কেন ভোগ করবে? কিন্তু হর্ষ এখন এই সমস্যা থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। ওকে 2-3 দিনের মধ্যেই ব্যাংকে 4 লাখ টাকা জমা করতে হতো। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, আর সৃজা সম্পূর্ণভাবে পত্নী ধর্ম পালন করছিল। কিন্তু হর্ষ এখন ঠিক আর ভুলের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছিল না। ও এখন কেবল নিজের চাকরি, নিজের জীবন আর নিজের বদনামের ভয় পাচ্ছিল। সব মানুষের জীবনেই কঠিন সময় আসে। কথায় বলে না যে ভগবান বা সময় সবার পরীক্ষা নেয়। এখন এই কঠিন সময়ে হর্ষ কি করে, চলুন দেখে নি। তোমার জন্য চা বলছি আমি। না না ম্যাম, চা দরকার নেই। দেখুন ম্যাম, আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। আর যা কিছু আমি করব শুধু কম্প্রোমাইজ ছাড়া, এর থেকে কিচ্ছু হবে না। কারণ আমি লাইফের এমন চক্রগুলোর মধ্যে ফেসে গেছি যে আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এই জন্যই আমি খুব অসহায় হয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছি। আমি আপনার শর্ত মানার জন্য রেডি আছি, শুধু প্লিজ আমার কাছ থেকে ভালোবাসার এক্সপেক্ট করবেন না। আমি জানি হর্ষ, তোমার ভালোবাসা পেতে হলে
আমাকে অনেক কিছু করতে হবে। আমি সব করতে রাজি। তো ঠিক আছে ম্যাডাম, আপনি শুধু আমাকে এই কেস থেকে মুক্তি দিন, আর আমি আমার স্ত্রীকে রাস্তা থেকে হাঁটিয়ে দেব, আর আপনাকে বিয়ে করব। না হর্ষ, যতদিন না শ্রীজা পথ থেকে সরছে আমি শর্ত পূর্ণ করব না। যেদিন আমি বিশ্বাস করতে পারবো যে আমাদের বিয়েতে কোনো বাধা আসবে না, আমি সেই দিনই তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা ট্রান্সফার করে দেব। আর তারপর 3-4 দিনের মধ্যে আমরা কোর্টে গিয়ে চুপি চুপি বিয়ে করে নেব। কিন্তু শ্রীজাকে পথ থেকে এমনভাবে সরাতে হবে যাতে কেউ সন্দেহ না করে, কোনো কেস না হয়, পুলিশ যাতে ইনভলভ না হয়। এখন তুমি এটা কিভাবে করবে এটা তোমাকেই ভাবতে হবে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি টেনশন নেবেন না। হ্যাঁ, শুধু বিয়ের প্রস্তুতি নিন। শ্রীজাকে পথ থেকে এমনভাবে সরাতে হবে যাতে কেউ সন্দেহ না করে। এখন তুমি এটা কিভাবে করবে এটা তোমাকেই ভাবতে হবে। ভাইপার বলে এটাকে, ভাইপার। একবার যদি কামড়ায় না, মানুষ সোজা স্বর্গে চলে যায়, জল খাওয়ারও সময় থাকে না, এতটাই বিষধর। কতদিন ধরে করো এই কাজটা? ওই আগে দাদার সঙ্গে কাজ করতো তো আমার বাবা। আমার বাবা মরে যাওয়ার পরে আমি এই কাজটা করি। আচ্ছা শোনো, আমার একটা সাপ চাই, তাও আবার বিষযুক্ত সাপ। বিষযুক্ত সাপ? বিষধর সাপ নিয়ে কি করবে তুমি? হ্যাঁ, ওই আমার একটা বন্ধু আছে যার সাপ খুব পছন্দ। ওর বার্থডে আসছে, তাই আমি ভাবলাম ওকে একটা সাপ গিফট করি। বার্থডের গিফটের সাপ? আরে বাহ বাহ সাহেব, কি দারুণ আইডিয়া আপনার। হ্যাঁ ঠিক আছে, এনে দেবো একটা। হ্যাঁ কিন্তু কি সাপ চাই আপনার দাদা? এইটা। বাবু এটা তো কিং কোবরা। এই সাপটা কিন্তু হেভি বিষধর, এটা তো ধরতে হবে বাবু। হ্যাঁ তো ধরো না তাহলে। তাহলে বলো টাকা কত নেবে? এ কি কথা বলছেন বাবু, আমি তো আপনাদের এখানে খেলা দেখাই, আপনি তো আমাদের অন্নদাতা। কিন্তু আপনি যখন এত করে বলছেন তাহলে ভালোবেসে 10,000 টাকা দিয়ে দেবেন, ব্যাস। ঠিক আছে দিয়ে দেবো। আনবে কবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, বুঝে শুনে কাজ করবে। বাবু বলছিলাম যে একটু অ্যাডভান্স যদি পেতাম তাহলে সাপটা তাড়াতাড়ি ধরা পড়তো। ঠিক আছে। এই নাও 5,000 আছে, হ্যাঁ বাকি কাজের পরে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আপনি যে সাপটা বলেছিলেন সেটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ আপনারই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। বাবু একেবারে অরিজিনাল কিং কোবরা। বাবু ওই বাকি টাকাটা। এই নাও, যাও এখান থেকে।
ঠিক আছে বাবু। শ্রী, সাপ! শ্রী, সাপ! শ্রী, উঠে পড়, সাপ! হর্ষ, হর্ষ, তাড়াতাড়ি করো, সাপ! সাপ ওকে এখনই কামড়ে দেবে। মা মা আপনি চুপ করুন, আপনি চুপ করুন। শ্রী শ্রী, নড়বে না, নড়বে না, কেউ নড়বে না। হর্ষ, নড়বে না, নড়বে না, নড়বে না, কেউ নড়বে না, প্লিজ। হর্ষ, সাবধানে। হ্যাঁ, চুপ চুপ। হর্ষ, সাবধানে, শ্রী, ভয় পেও না, চলে গেছে। আরে ওই সাপটা চলে গেছে। আমি কিচ্ছু জানি না, আমি শুধু এটা জানি আমার রাস্তার কাঁটা এখনো সরেনি। কিন্তু ম্যাম, আমি তো চেষ্টা করেছিলাম, তাই না? সেসব আমি জানি না। আজ ওয়ার্কিং স্যাটারডে, পরশু মানডে, আর আমি গিয়ে হেড অফিসে তোমার নামে কমপ্লেন করব। তোমার কাছে মানডে অবধি সময় আছে, যদি টাকার ব্যবস্থা করতে পারো তাহলে ঠিক আছে, না হলে ম্যাম ম্যাম, যদি আপনি আজকে টাকা হেড অফিসে জমা দিয়ে দেন তাহলে। না। যতদিন না সৃজা পথ থেকে সরছে আমি কিচ্ছু করব না। ম্যাম, আমার কথাটা তো শুনুন ম্যাম। বাবু, এটা কিন্তু শেষবার, হ্যাঁ? এরপরে আমি আর কোনোদিন আপনার সঙ্গে ডিল করব না। যদি পুলিশ একবার জানতে পেরে যায় না যে আমি সাপ বিক্রি করি, তাহলে আমার ব্যবসা বন্ধ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মুখ বন্ধ রাখো তোমার। এই নাও। দাদা, এবার কিন্তু 15,000 লাগবে। কিন্তু কথা তো 10,000 হয়েছিল, তাই না? দাদা, ওটা ওই সাপের, কিং কোবরা। এটা তো ভাইপার, ওর থেকেও বেশি বিষধর, তাই একটু দামটাও বেশি। ঠিক আছে। এই নাও। হে ভগবান, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আমার মেয়েটা। শ্রী, শ্রী। মা মা, প্লিজ নিজেকে সামলান, কাঁদবেন না। দেখুন, ভগবানের ইচ্ছের ওপর কে যেতে পারে, তাই না? শ্রী, শ্রী। ওয়েল ডান হর্ষ। মানডেতে নিশ্চিন্তে তুমি অফিসে আসতে পারো, আমি সামলে নেব। তাহলে শেষ কার্যের জন্য যাওয়া যাক। ওকে নিয়ে যেও না। বলো হরি। হরি বল। শ্রী,
বলো হরি বল বলো হরি 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 হরি বল। ম্যাম আপনি এখানে? ওনাকে আমি ডেকেছি। আমার মেয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, ওকে মারা হয়েছে। ওকে ইচ্ছে করে সাপের কামড় খাওয়ানো হয়েছে। এত কনফার্ম হয় কি করে বলছেন? কারণ এই ঘটনা এর আগেও একবার হয়েছে, আর সেই দিন কপাল ভালো ছিল, আমি আমার মেয়ের কাছে ছিলাম আর ওকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু এবার পারলাম না। এটা অ্যাক্সিডেন্ট না, এটা খুন। আর এই সব কিছু আমার জামাই করেছে। মা এসব কি বলছেন আপনি? আপনি আমাকে দোষ দিচ্ছেন? দেখুন ম্যাম, শ্রী আমার বউ ছিল আর আমি আমার বউকে খুব ভালোবাসতাম। আর আমি স্ত্রীকে কেন মারবো? এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র, আর কিচ্ছু না। না ম্যাডাম, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। দেখুন, শান্ত হন আপনারা। যা সত্যি সেটা তো সামনে আসবেই। আপনারা গিয়ে বাড়িতে তল্লাশি করুন আর বডি পোস্টমর্টমের জন্য পাঠান। স্যার দেখুন, আপনাকে আমি বিশ্বাস করছি, কিন্তু এনকোয়ারি আমায় করতেই হবে। দেখুন, আপনি এটা লিখে দিন যে কী কারণে ওনাকে দোষী মনে করছেন। আমার জামাইয়ের উপর চুরির অপবাদ আছে। ও ভালো মানুষ না, ও ব্যাংক থেকে টাকা চুরি করেছে। এই অপরাধের থেকে মুক্তি পাওয়ার জন্য আমার জামাইয়ের টাকার প্রয়োজন ছিল। আমার মেয়ে আমার কাছে টাকাও চেয়েছিল। ব্যাংক থেকে 8 লাখ টাকা চুরির জন্য ওকে দায়ী করা হয়েছে। আর একদিন আমি ওকে আমার ঘরে চুরি করতে দেখে ফেলেছি। দেখুন, আপনাদের দুজনের কথাই শুনলাম আর রিপোর্টও লিখিয়ে নিয়েছি। ম্যাডাম, বাড়ি সার্চ করে এই মোবাইল আর ল্যাপটপ পাওয়া গেছে। স্যার দেখুন, যতক্ষণ পুলিশের এনকোয়ারি কমপ্লিট না হবে আপনার ওয়াইফের বডি আমাদের কাছেই থাকবে। চল। এখানে একটা সিগনেচার করে দিন। কনগ্রাচুলেশন, আজ থেকে আপনারা আইনসম্মতভাবে স্বামী স্ত্রী। দাঁড়ান মিস্টার হর্ষ, আমি আপনাকে আপনার ওয়াইফের হত্যার জন্য গ্রেফতার করছি। কি আজে বাজে বলছেন আপনি? এই সাপুরের কাছ থেকে আপনি দুবার দুটো বিষধর সাপ কিনেছিলেন, আর দুবারই ঘটনাটা আপনার ওয়াইফের সাথেই হয়েছে। উনি আমাদের সব সত্যি বলেছেন। আপনার নিজের ওয়াইফের থেকে মুক্তির দরকার ছিল, যাতে আপনি নিজের করা দোষগুলো এড়াতে পারেন। ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক এই মামলায় আর কে কে দোষী সাব্যস্ত হয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ম্যাম আমি কিছু করিনি। ম্যাম এটা অ্যাক্সিডেন্ট ছিল। ম্যাম প্লিজ, আমি যা করেছি ওনার কথাই করেছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিজে বিপদ থেকে বাঁচার জন্য অন্য কাউকে খুন করে ফেলা। ঘেন্না হয় হর্ষের মতো মানুষদের দেখে। হতে পারে যে ওর জীবনটা একটা চোরাবালিতে ডুবে যাচ্ছিল, যেখান থেকে বেরিয়ে আসতে পারার আর কোনো রাস্তাও দেখতে পাচ্ছিল না। কিন্তু তার মানে এটা হতে পারে না যে তুমি কোনো নির্দোষকে বলি দেবে। ও যদি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করত, তাহলে নিশ্চয়ই কোনো সঠিক উপায়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারত। কিন্তু না, ও অপরাধের রাস্তাটাই বেছে নিল আর নিজের স্ত্রীকে খুন করার ষড়যন্ত্র সফল করল। পুলিশকে দেওয়া জবানবন্দিতে ও নির্জার কথাও বলেছিল, আর পুলিশ নির্জার ষড়যন্ত্রের ব্যাপারটা ধরতেও সফল হলো। আর আদালত হর্ষ আর নির্জাকে ওদের এই ঘৃণ্য অপরাধের জন্য কড়া শাস্তি দিল। বন্ধুরা, কোনো অপরাধ ছোট হোক বা বড়, তা কখনোই গোপন থাকে না। অপরাধী একদিন না একদিন আইনের হাতে ঠিকই ধরা পড়ে যায়। তাই আপনিও আপনার চোখ খোলা রাখুন, সতর্কভাবে নিজের চারদিকে তাকিয়ে দেখুন কোথাও কোনো অপরাধ ঘটছে না তো। আর যদি আপনার এরকম মনে হয়, তবে তক্ষুনি আইনের সাহায্য নিন, পুলিশকে জানান, আর অপরাধ ঘটে যাওয়ার আগেই আটকান। একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার প্রতিশ্রুতি চেয়ে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে অ্যালার্ট করানো
নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।